আবার বড় ধামাকা নির্বাচন কমিশনের, তাও রবিবারের বার বেলায়। রবিবার সন্ধ্যায় 173 জন ওসি আইসিকে বদলে দিল নির্বাচন কমিশন। তার মধ্যে কলকাতার 31টা থানার ওসি রয়েছে। প্রশাসনের রদবদলে নির্বাচন কমিশন যে জায়গায় ব্যাপারটাকে নিয়ে যাচ্ছে, সাম্প্রতিককালে তো নয়ই, আমার ধারণা স্বাধীন ভারতবর্ষের ইতিহাসে এই ধরনের কোনো দ্বিতীয় উদাহরণ নেই। পশ্চিমবঙ্গে প্রশাসনের খোল নলছে দুই বদলে দিতে চাইছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের এই পদক্ষেপ থেকে খুব স্পষ্ট যে রাজ্যের শাসক দল প্রশাসনে পুরোপুরি পলিটিক্যাল অ্যাডমিনিস্ট্রেশন তৈরি করে রেখেছিল, এরকম একটা ছবি যেন ফুটিয়ে তুলছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন মনে করছে এই বিপুল সংখ্যক প্রশাসনিক আধিকারিক আসলে রাজনৈতিকভাবে নিজেদের দায়িত্ব পালন করতেন। তাদের কমিটমেন্ট ওয়াজ মোর টুয়ার্ডস দি পলিটিক্যাল পার্টি, রুলিং পার্টি, নট টুয়ার্ডস পিপল। এবং এত সংখ্যায় প্রশাসনের রদবদল, কোথাও একটা পশ্চিমবঙ্গের প্রশাসন যাই গত 5 বছরই, আমি ধরলাম গত 2 বছরের যে প্রশাসনিক কাঠামো পশ্চিমবঙ্গে সমস্ত প্রশাসনিক বিষয়ে দেখভাল করেছে, প্রশ্ন তুলে দিচ্ছে তাদের বিশ্বাসযোগ্যতা নিয়ে। তারা মানুষের জন্য কাজ করেছেন না শাসক দলের জন্য? এই যে ধরুন পূর্ব মেদিনীপুর, সব থেকে বেশি ভিডিও এখানে বদলে দেওয়া হয়েছে। পূর্ব মেদিনীপুর, শুভেন্দু অধিকারী যিনি রাজ্যের বিরোধী দলনেতা, তার জেলা, তার সব থেকে বড় রাজনৈতিক শক্তির জায়গা। সেই জন্যেই কি মূলত প্রো টিএমসি অর্থাৎ তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক স্বার্থ দেখবেন এরকম অফিসারদের নিয়ে এসে পূর্ব মেদিনীপুরের বিভিন্ন ব্লকে ভিডিও করে রাখা হয়েছিল। থানার ওসি বদল যেরকম খুব গুরুত্বপূর্ণ নির্বাচনকে সামনে রেখে, ঠিক তেমনি বিডিও বদলও, কারণ এই বিডিওরাই অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার। কোনো নির্বাচন কেন্দ্রে ইভিএম পৌঁছে দেওয়া থেকে শুরু করে, ভোট কর্মীদের পৌঁছানো থেকে শুরু করে, ভোটের পরে সেই ইভিএম কালেক্ট করা এবং গণনা কেন্দ্রে নিয়ে যাওয়া, গণনা ইত্যাদি প্রত্যেকটি পদক্ষেপে এআরওদের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। ফলে এই বিডিও বদলও নিঃসন্দেহে শাসক দলের জন্য বড় ধাক্কা মনে করছেন অনেক রাজনৈতিক বিশ্লেষক। কারণ এরকম বেশিরভাগ রাজনৈতিক বিশ্লেষকেরই মতামত যে হ্যাঁ, রাজ্য প্রশাসনের ওপর রাজ্যের শাসক দলের বিরাট প্রভাব, এবং যারা মুখ্যত রাজ্যের শাসক দলকে নানা রকমভাবে বেনিফিট দিতে পারবেন বা বেনিফিট দিতে চাইবেন, এরকম অফিসাররাই গুরুত্ব পেতেন এই গুরুত্বপূর্ণ জেলার পোস্টিংয়ে। দেখুন, আমি মোটামুটিভাবে আপনাদের যদি বলি যে প্রথম থেকে দেখুন কিভাবে ধাপে ধাপে এই প্রশাসনিক বদল নির্বাচন কমিশন করেছে। প্রথম ধাক্কাতেই একদম মাথা, রাজ্যের চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, রাজ্য পুলিশের ডিজি, কলকাতা পুলিশের কমিশনার এবং কারা বিভাগের ডিজি, এদেরকে বদলে দেওয়া হলো। এরপর মাস ট্রান্সফার আইএস আইপিএস অফিসার্স, মোটামুটি মার্চের মাঝামাঝি রোদ মাখা সেই দিন একসঙ্গে 60 জন সিনিয়র অফিসার, তাদের মধ্যে 13 জন আইএস, 20 জন আইপিএস, 6 জন পুলিশ কমিশনার, 13 জন এসপি। মানে জাস্ট পুলিশের মাথা, জেলা পুলিশের মাথা বলতে যা বোঝায় এবং কমিশনারেটের মাথা বলতে যা বোঝায়, প্রত্যেকটা জায়গায় বড় বদল করলো নির্বাচন কমিশন। এগুলো ওপর থেকে ক্রমশ নিচে নেমেছে। আর থার্ড, এই রবিবারের বারবেলাতে একসঙ্গে 184 জন অফিসার ইনচার্জের বদল এবং 83 জন ব্লক ডেভেলপমেন্ট অফিসার। রবিবার সন্ধ্যায় পুলিশ অফিসাররা, আইসি ওসিরা নোটিশ হাতে পেলেন, আর দুপুরের দিকে এই 83 জন ব্লক ডেভেলপমেন্ট অফিসার। 15টা জেলার 83 জন বিডিওকে বদল করা হয়েছে। কিন্তু সব থেকে বেশি বিডিও বদলেছে পূর্ব মেদিনীপুরে, তারপরে দক্ষিণ 24 পরগনা, তারপরে উত্তর 24 পরগনা। দুটো ছোট্ট বিষয় শুধু উল্লেখ করি একদম শেষে, যে এরকম ঘটনাও ঘটেছে, ইলেকশন কমিশন বদল করেছে, তারপরে আবার তাদেরকে সেখানেই রেখে দেওয়া হয়েছে, রিইনস্টেট করা হয়েছে। এরকম 3টে ট্রান্সফার, 2টো আইপিএস অফিসারের ক্ষেত্রে এই ঘটনা ঘটেছে। আর এই কলকাতা পুলিশের যে 31টা থানায় ওসি বদল করা হলো, যাদের দায়িত্ব দেওয়া হলো, তার মধ্যেই অভিজিৎ মণ্ডলের নাম এসেছিল, যিনি আরজিকর মামলায় টালা থানার ওসি ছিলেন, তখন সিবিআই এর হাতে গ্রেপ্তার হয়েছিলেন। পরবর্তীতে আমি শুনলাম যে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের যে গ্রুপ আছে, সেখানে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন যে
তাকে দায়িত্ব দেওয়া নাকি হবে না। এছাড়াও 7জন ইলেকশন অফিসিয়ালকে এই আরোকে সাসপেন্ড করা হয়েছে মিসকন্ডাক্ট আর মিসইউজ অফ পাওয়ারের জন্য। কোনো একটা জায়গা থেকে নির্বাচন কমিশন বারবার বার্তা দিতে চাইছে কোনো রকম বায়াসনেস ছাড়া নির্বাচন করতে হবে, একটু পান থেকে যদি চুন খসেছে তাহলে ব্যবস্থা নেওয়া হবে। এরকম একটা অ্যাডমিনিস্ট্রেশনের ওপরে, আমি ত্রাস শব্দটা ব্যবহার করবো কিনা আমি একটু কনফিউজ, কিন্তু কোনো এরকম একটা চাপ তৈরি তো অবশ্যই করা হচ্ছে যে কোনোভাবে কারো বিরুদ্ধে যেন কোনো বায়াসনেসের অভিযোগ না আসে। এরপরেও ব্যাপারটা কতটা কাজ করবে, খোল নলচে পুরোটা বদলে দিয়ে তো নির্বাচন করা সম্ভব নয়। প্যাটার্ন দেখলে, অর্থাৎ নির্বাচন কমিশন কিভাবে বদল করছে সেই প্যাটার্নের দিকে নজর দিলে অন্তত আমার যেটা মনে হয়েছে, আমি দু একজন রাজনৈতিক বিশ্লেষকের সঙ্গে বিষয়টা নিয়ে কথাও বলেছি, যে জায়গাগুলোর ওপর নির্বাচন কমিশন বেশি গুরুত্ব দিচ্ছে সেই জায়গাগুলোতে নির্বাচন কমিশনের কাছে ইনফরমেশন যে সেখানে নির্বাচন করানো হয়, লোকে ভোট দেয় না, সেখানে ভোটিং মেশিনারি কাজ করে। মূলত সেই জায়গাটাকে মাথায় রেখেই তার মধ্যে মাইনরিটি বেল্ট আছে, কিছু পোলারাইজড জোন আছে উত্তর 24 পরগনার, আর হাই কনফ্লিক্ট সিটস যেগুলো, সেখানেও নির্বাচন কমিশন একটা নজর দেওয়ার চেষ্টা করেছে। এখন এইখান থেকেই আমি খুঁজে বার করার চেষ্টা করছিলাম যে পশ্চিমবঙ্গে যে 294টা আসন আছে তার মধ্যে কোন কোন আসনের ওপর এই প্রশাসনিক বদলের সবথেকে বড় প্রভাব পড়ার সম্ভাবনা। নির্বাচন কমিশন কিন্তু সমস্ত জেলার সমস্ত জায়গার উপর নজর দিচ্ছে না, তাদের ফোকাস নির্দিষ্ট কিছু জায়গার ওপরে, এবং খুব ইউনিফর্মলি সারা রাজ্যে চেঞ্জ করা হচ্ছে প্রশাসনিক আধিকারিকদের, বিষয়টা সেরকম নয়। একদম সার্জিক্যালি টার্গেটেড হাই ইম্প্যাক্ট জেলা, সেখানে কিন্তু নির্বাচন কমিশন এই পদক্ষেপগুলো নিচ্ছে। এবং যেখানে মাইনরিটি টার্ন আউট কমবে, সেটা এসআইআরের জন্যই হোক বা এই ইলেকশন মেশিনারি যদি অ্যাডমিনিস্ট্রেশন ঠিকভাবে কাজ করে অনেকেই ব্যবহার করতে পারবে না। যেখানে বিজেপির শক্তি আছে বিজেপি পারবে না, বেশিরভাগ জায়গায় তৃণমূল কংগ্রেস শক্তিশালী, তারাও সেখানে পারবে না, এটা যদি আমি ধরে নিই তাহলে গেইন তো বিজেপির হওয়ার কথা, অন্তত বেশিরভাগ জায়গায় বিজেপির হওয়ার কথা। আর যদি ধরুন অ্যাডমিনিস্ট্রেশন নিউট্রালি কাজ করে, আইডিয়ালি যেটা হওয়া উচিত, সবসময় অপোজিশনের জন্য সেটা ভালো, কখনোই শাসক দলের জন্য সেটা ভালো নয়। আমি যে আসনগুলোতে সব থেকে বেশি এফেক্ট হতে পারে এরকম অন্তত 25টা আসনের কথা আপনাদের বলতে চাই, জেলা ভিত্তিক। যেমন মুর্শিদাবাদ আর মালদায় এসআইআর এর একটা বিরাট প্রভাব পড়বে। সেখানে একটা বিপুল সংখ্যক মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ গেছে, কিছু তো বাদ যাওয়ারই ছিল, মৃত ভোটারদের নাম ছিল, স্থানান্তরিত ভোটারদের নাম ছিল একাধিক জায়গায়, কিন্তু কন্ট্রোভার্সি আছে এরকম নামও তো বাদ গেছে। সব মিলিয়ে যে সংখ্যায় ভোটারের নাম কমেছে এই মুর্শিদাবাদ এবং মালদায়, তাতে এর একটা ইম্প্যাক্ট নির্বাচনী ফলাফলের ওপর পড়ার সম্ভাবনা। এবার তার সঙ্গে যদি এই প্রশাসনিক রদবদলকে জুড়ি, তাহলে জঙ্গিপুর, এখানে ভালো সংখ্যায় ভোটার কমেছে এবং মাইনরিটি টার্ন আউট এখানে কত হয় তার উপরে নির্বাচনের ফলাফল মোটামুটি নির্ভর করে। রঘুনাথগঞ্জ, এখানে বহুবার এরকম হয়েছে, খুব ক্লোজ ফাইট হয়, কাজে রঘুনাথগঞ্জের ফলাফল আনপ্রেডিক্টেবল হয়ে যাচ্ছে। সাগরদিঘি, লালগোলা, ভগবানগোলা, ডোমকল, হরিহরপাড়া, মুর্শিদাবাদ, দেখুন প্রত্যেকটা জায়গাতে এই ফ্যাক্টরগুলো কাজ করবে। এসআইআর এর একটা ফ্যাক্টর কাজ করবে, প্রশাসনিক রদবদলের একটা ফ্যাক্টর কাজ করবে, তার সঙ্গে যেগুলো করে থাকে, কে দাঁড়িয়েছেন, তার কি ক্যারিশমা, কতটা জনপ্রিয়তা, সংগঠন কত মজবুত দলের, এগুলো তো আছেই। আমি এই অ্যাডিশনাল ফ্যাক্টরগুলোর কথা বলছি। মালদাতে অন্তত 5টা সিট যেটা মনে হচ্ছে এই বিশেষ করে প্রশাসনিক রদবদল এবং এসআইআর এর কারণে অ্যাফেক্টেড হতে পারে বা হবে: সুজাপুর, মালতীপুর, ইংলিশ বাজার, মোথাবাড়ি আর বৈষ্ণবনগর। এখন মালদায় এসআইআর এর ইম্প্যাক্ট যদি মাইনরিটি ভোটের ওপর হয়, অনেক বেশি সংখ্যায় মাইনরিটি ভোট কমে, তাহলে সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেসের থেকেও কংগ্রেস বেশি ক্ষতিগ্রস্ত হবে। এবারে কংগ্রেস আলাদা প্রার্থী দিচ্ছে। আমি এই বিষয়টা নিয়ে একটু শেষের দিকে আলোচনা করার চেষ্টা করব হাতে সময় থাকলে। উত্তর 24 পরগনার যে কেন্দ্রগুলো এ ব্যাপারে আলোচনায় আসতে পারে তার মধ্যে বনগাঁ উত্তর আছে, বনগাঁ দক্ষিণ আছে, গাইঘাটা, বাগদা। এই মতুয়া সম্প্রদায় যেখানে খুব বেশি প্রভাব ফেলে ভোটে, মতুয়া সম্প্রদায়ের ওপর এসআইআর এর একটা প্রভাব পড়বে। এবং একই সঙ্গে এই সমস্ত জায়গায়
যদি প্রশাসন এই প্রশাসনিক রদবদলের ফলে নিউট্রালি কাজ করার চেষ্টা করে, ভোটিং মেকানিজম শাসক দলের কাজ না করে, তাহলে এখানে নির্বাচনী ফলাফল সারপ্রাইজিং হওয়ার সম্ভাবনা আছে। আমি এখনই কে জিতবে সেই বিতর্কে যেতে চাই না, এখনো সময় আছে। সাউথ 24 পরগনা খুব গুরুত্বপূর্ণ জেলা এবং এইখানেও নির্বাচন কমিশনের নজর সম্ভবত সব থেকে বেশি। পূর্ব মেদিনীপুরে সবচেয়ে বেশি বিডিও বদল হয়েছে, কিন্তু দক্ষিণ 24 পরগনার ওপর নির্বাচন কমিশনের নজর আলাদা, তার একাধিক উদাহরণ আমরা পেয়েছি। ডায়মন্ড হারবার, ক্যানিং পূর্ব আর গোসাবা এই 3টে কেন্দ্রে নজর রাখতে হবে। পূর্ব মেদিনীপুরে আসি। পূর্ব মেদিনীপুরে আমি আগেই বলেছি, প্রথম তো নন্দীগ্রাম, সেখানে শুভেন্দু অধিকারী প্রার্থী, ফলে এছাড়াও পূর্ব মেদিনীপুরের অন্য যে আসনগুলো আছে সেই আসনগুলো প্রায় প্রত্যেকটা আসনেই প্রেস্টিজ ফাইট হয় তৃণমূল কংগ্রেস আর বিজেপির মধ্যে। পূর্ব মেদিনীপুরে সবথেকে বেশি সংখ্যায় বিডিও বদলে দেওয়া হলো। নন্দীগ্রাম, খেজুরি আর কাঁথি উত্তর, এই 3টে কেন্দ্রের দিকে নজর রাখুন। এই 3টে কেন্দ্রের ওপর এর প্রভাব পড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। নদিয়ারও 2টো কেন্দ্রের দিকে নজর রাখতে হবে, করিমপুর আর তেহট্ট। যদি বলেন সব থেকে সুপার ক্রিটিক্যাল 10টা যেখানে মানে কে জিতবে এর ওপরে পরবর্তীতে আমরা হয়তো বিশ্লেষণ করে দেখব, এই প্রশাসনিক রদবদল এবং এসআইআর এর প্রভাব অনেক বেশি কাজ করেছে নির্বাচনী সংগঠনের থেকে বা ভোটের প্রার্থীর ক্যারিশমার থেকে। নন্দীগ্রাম, বনগাঁ উত্তর, সুজাপুর, সাগরদিঘি, ডোমকল, গাইঘাটা, মালতীপুর, ডায়মন্ড হারবার আর রঘুনাথগঞ্জ। এর মধ্যে কংগ্রেস তাদের প্রার্থী তালিকা প্রকাশ করেছে। কংগ্রেস এবারে সমস্ত জায়গায় একা লড়ছে, বামেদের সঙ্গে জোট করে নয়। কিন্তু কংগ্রেসের স্ট্রং হোল্ড বলতে মালদা, আর সেখানে কংগ্রেসের যিনি প্রার্থী হয়েছেন মালতীপুরে, মৌসাম বেনজির নূর, তিনি বলা যায় এক ধরনের হাই ভোল্টেজ লড়াই দেওয়ার ক্ষমতা রাখেন বলে মনে করা হচ্ছে। কিন্তু এটা মনে রাখতে হবে যে তিনি সদ্য তৃণমূল কংগ্রেস থেকে কংগ্রেসে এসছেন। দ্বিতীয় কথা, মৌসাম বেনজির নূর গনি খান পরিবারের সদস্য হিসেবেই কিন্তু যেটুকু সাফল্য নির্বাচনী লড়াইতে পেয়েছেন। এসআইআরের ফলে যদি সেখানকার মাইনরিটি ভোট টার্ন আউট কমে, তাহলে মৌসাম সেখান থেকে কতটা খেল দেখাতে পারবেন। তার যে বিরাট একটা গণসংগঠন আছে, বা তিনি একজন অত্যন্ত জনপ্রিয় নেতা, এলাকায় জনপ্রিয়তার নিরিখে তিনি দিনকে রাত করে দিতে পারেন, এরকম ভাবার কোনো কারণ নেই। ফলে মৌসাম বেনজির নূর সেখানে দাঁড়িয়েছেন বটে, লড়াই কতটা কংগ্রেস দেবে তার অনেকটাই এই এসআইআর ফ্যাক্টরের ওপর আর এই প্রশাসন কতটা নিউট্রালি কাজ করছে তার উপর নির্ভর করবে। কিন্তু কংগ্রেসের প্রার্থী তালিকায় নিঃসন্দেহে সবথেকে উল্লেখযোগ্য নাম অধীর চৌধুরী। অধীর চৌধুরীর ব্যক্তিগত ক্যারিশমা আছে, ব্যক্তিগত সংগঠন আছে। আমি যতদিন এই সাংবাদিকতা পেশায় আছি তার মধ্যে আমি অধীর চৌধুরীকে বিধানসভায় কখনো লড়াই করতে দেখিনি। একটানা তিনি সংসদ সদস্য ছিলেন এবং লোকসভায় তিনি দাপটের সঙ্গে লড়েছেন। 2021-এও তিনি যে 2019-এর লোকসভা নির্বাচনের লড়াইতেও তিনি শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের বিরোধিতা আমি বলবো না, তৃণমূল কংগ্রেস পলিটিক্যালি অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়েতে নানা দিক থেকে অধীর রঞ্জন চৌধুরীকে বাঁধার চেষ্টা করেছিল। সে সময় আমি নিজে একাধিকবার মুর্শিদাবাদে গিয়েও ছিলাম। অধীর রঞ্জন চৌধুরী কিন্তু নিজের আসন শেষ পর্যন্ত বার করে নিয়েছিলেন, যেটা তিনি পারেননি এই 2024-এর লোকসভা নির্বাচনে। কিন্তু 26-এ এসে এবার অধীর রঞ্জন চৌধুরী অপেক্ষাকৃত ছোট জায়গায় মুর্শিদাবাদে তিনি বিধানসভার লড়াইটা লড়ছেন। অধীরের সবথেকে বড় সমস্যা হতে পারে অবশ্যই মাইনরিটি ভোটার টার্ন আউট। এই ভোটার টার্ন আউট যদি সংখ্যায় কমে তাহলে সেটা অধীরের কাছে চ্যালেঞ্জিং, কিন্তু অধীরের নিজস্ব ক্যারিশমা আছে। কাজেই অধীর রঞ্জন চৌধুরীকে বিধানসভায় আসতে না দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেস কতটা রাজনৈতিক লড়াই করতে পারবে সেদিকে আমাদের নজর রাখতে হবে। মনে রাখতে হবে অধীর রঞ্জন চৌধুরী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে সম্পর্ক রাজনৈতিক দিক থেকে চিরকালই খুব অম্ল মধুর। কাজেই ভবিষ্যৎ বিধানসভায় যদি একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অধীর রঞ্জন চৌধুরীকে দেখা যায় তাহলে সেটাও আমাদের জন্য এক অন্যরকম অভিজ্ঞতা হবে। ফলে এই মুহূর্তে যা পরিস্থিতি দাঁড়িয়েছে তাতে প্রশাসনের এই ভুল বদল, এখনও তো টাইম বাকি এখনও পর্যন্ত যা চেহারা দেখছে নির্বাচন কমিশনের, ওই বিশ্বাসের অভাবটা যে কোন পর্যায়ের বিশ্বাসের অভাব সেটা আন্দাজ করা যাচ্ছে নির্বাচন কমিশনের এই পদক্ষেপগুলো থেকে, এই নজিরবিহীন পদক্ষেপগুলো থেকে।
যে বিপুল সংখ্যায় ভিডিও তারা চেঞ্জ করেছেন, এখনও এই ধরনের আরও কোনো বড় তালিকা অপেক্ষায় আছে কিনা আমরা নজর রাখছি সেদিকে।